আসসালামাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি দিলশাদ জাহান, প্রভাষক গার্হস্থ্য বিজ্ঞান, পাটগ্রাম মহিলা কলেজ, পাটগ্রাম, লালমনিরহাট। আজকে আমি তোমাদের সঙ্গে আছি, একাদশ শ্রেণীর ক্লাসে আছি। আমি তোমাদের প্রথম থেকে শুরু করব গৃহ ব্যবস্থাপনা থেকে, কারণ এর আগে আমাদের পুরো সিলেবাস কমপ্লিট হয়েছে। এখন আমরা অনলাইন ক্লাসের মাধ্যমে রিভিশন করব। তো আমরা চেষ্টা করব সকল অধ্যায় রিভিশন করতে। তারপরেও যদি আমরা সব অধ্যায় রিভিশন করতে না পারি, আমরা ইম্পর্টেন্ট অধ্যায়গুলো ক্লাসের মাধ্যমে রিভিশন করব। তো তোমাদের সুবিধার জন্য বলছি, তোমরা সামনে বই খাতা কলম নিয়ে বসো, তাহলে তোমরা মেইন পয়েন্টগুলো আন্ডারলাইন করতে পারবে। আজকে আমি তোমাদের গৃহ ব্যবস্থাপনা থেকে শুরু করব। প্রথম আমাদের ক বিভাগে 10টি অধ্যায় আছে। প্রথম অধ্যায় হচ্ছে গৃহ ব্যবস্থাপনা। গৃহ ব্যবস্থাপনা থেকে দেখো, প্রথমেই আমরা জানব গৃহ ব্যবস্থাপনা কাকে বলে, গৃহ ব্যবস্থাপনা কি। যদিও আমরা এগুলো জানি, তারপর আমরা সংক্ষেপে ক্লাসে আলোচনা করব। গৃহ ব্যবস্থাপনায় প্রথমেই আমরা আসি, আমাদের মৌলিক চাহিদাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে গৃহ। গৃহ বলতে তোমরা কি বোঝো? আমরা যে বাড়িতে বসবাস করি সেটাই হচ্ছে আমাদের গৃহ। আর এই গৃহকে পরিচালনা করার জন্য একজন ব্যবস্থাপক থাকে। যেমন তোমাদের বাসায় বাবা মা, বড়রা, ভাই বোন ইত্যাদি গৃহ ব্যবস্থাপকের দায়িত্ব পালন করে থাকে। আর এই গৃহ ব্যবস্থাপনায় একজন গৃহের প্রধান যিনি থাকেন, তার মাধ্যমেই আমরা গৃহের যে সকল সীমিত সম্পদ থাকে গৃহে, সেই সীমিত সম্পদ দ্বারা অসীম অভাব আমরা পূরণ করে থাকি। আর এই সীমিত সম্পদের মাধ্যমে কিভাবে অসীম আমাদের যে চাহিদাগুলো আছে সেগুলোকে আমরা কিভাবে পূরণ করব, সেটাই হচ্ছে আমাদের মূল কথা। তো সবার প্রথমে আমরা গৃহে যে আমাদের যে সীমিত সম্পদ থাকে, সেই সীমিত সম্পদের মধ্যে সবচেয়ে আগে যে চাহিদাটা আমরা লক্ষ্য করে থাকি, যেমন ধরো তোমাদের বই খাতা কলমের প্রয়োজন, আবার তোমার সঙ্গে একটা ড্রেসেরও প্রয়োজন। তো এক্সাম্পল হিসাবে তোমরাই বলো, তোমরা আগে কোন চাহিদাটা পূরণ করবে? ড্রেসটা আমাদের কয়েকদিন পরে হলেও চলবে, কিন্তু আমাদের কলম খাতাটা আগে প্রয়োজন। সেজন্য আমরা কি করব? এই সীমিত সম্পদ দিয়ে আগে আমাদের অসীম অভাব বলতে এখানে আমরা যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে খাতা কলম। আমাদের অনেক অভাব, কিন্তু তার মধ্যে খাতা কলমটা আমাদের আগে প্রয়োজন। এজন্য সবার আগে আমরা খাতা কলম ক্রয় করব। তারপরে হয়তো বাবা মা তোমাদেরকে বলবে তোমার ড্রেসও প্রয়োজন, আবার খাতা কলমও প্রয়োজন। আজকে তুমি খাতা কলম নাও, আগামীকালকে তোমাকে আমি ড্রেস ক্রয় করে দিব। তো এভাবেই একজন গৃহ ব্যবস্থাপক থাকে, তার মাধ্যমে আমরা আমাদের চাহিদাগুলো পূরণ করে থাকি। এখন তোমরা দেখো, এখানে খেয়াল করো, গৃহ ব্যবস্থাপনায় আমরা কয়েকজন বিজ্ঞানীর আমরা এখানে সংজ্ঞা আছে। তার মধ্যে যেমন ধরো যে নিকেল ও ডরসি। গৃহ ব্যবস্থাপনার ধারণা কাঠামো উদ্দেশ্যতে তোমরা চলে যাও, ওখানে নিচে দেখো নিকেল ও ডরসি কি বলেছেন। দেখো, গৃহ ব্যবস্থাপনা হচ্ছে কি জীবনব্যাপী কর্মকেন্দ্র। গৃহ ব্যবস্থাপনার ধারণা কাঠামো উদ্দেশ্য থেকে আমরা জানতে পারছি গৃহ ব্যবস্থাপনা হচ্ছে কি জীবনব্যাপী কর্মকেন্দ্র। আর এই জীবনব্যাপী কর্মকেন্দ্রের মাধ্যমে জীবনব্যাপী কর্মকেন্দ্রে নিকেল ও ডরসি, অনেক বিজ্ঞানী 3-4 জন বিজ্ঞানী সংজ্ঞা দিয়েছেন। নিকেল ও ডরসিটা প্রথমে, তারপরে আছে আমাদের গ্রস ও ক্যান্ডেল এবং রাইস। তো এখানে গৃহ ব্যবস্থাপনার ধারণা কাঠামোতে প্রথমেই এই সংজ্ঞাটা হচ্ছে নিকেল ও ডরসি। নিকেল ও ডরসি বলেছেন আমাদের যে এখানে তোমরা চিত্রে খেয়াল করো, প্রথমে আমাদের গৃহের যে ব্যবস্থাপনাগুলো আছে সবগুলো একটি পদ্ধতি সমষ্টির মাধ্যমে আমরা লক্ষ্য করব। প্রথমে আসো তোমরা মানসিক এবং শারীরিক। আমরা কিন্তু গৃহে শারীরিক পরিশ্রম করে থাকি এবং মানসিক পরিশ্রম দুটোই কিন্তু গৃহ পরিচালনা করতে গেলে আমাদের প্রয়োজন হয়। তো শারীরিক যে সম্পদগুলো আছে সেগুলো কি কি? আমাদের যে কায়িক পরিশ্রম, যেমন আমাদের হচ্ছে আমরা কায়িক পরিশ্রম যেগুলো করি, হাত পা সঞ্চালন করে যে কাজগুলো করি, সেটাই হচ্ছে আমাদের শারীরিক পরিশ্রম। এবং মানসিক পরিশ্রম বলতে আমরা বুঝি জ্ঞান, বুদ্ধি, দক্ষতা, চিন্তা, চেতনা, এগুলো হচ্ছে আমাদের মানসিক সম্পদ। কর্মসমষ্টি দেখো, এখানে আমরা 4টা ধাপ দেখতে পাচ্ছি।
কর্মপদ্ধতির যে সমষ্টিগুলো সেগুলো প্রত্যেকটাই ধাপের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়। প্রথমে হচ্ছে পরিকল্পনা প্রণয়ন, তারপরে সংগঠন, নিয়ন্ত্রণ, মূল্যায়ন। তোমরা বারবার করে ক্লাসে যে ভুলটা করো, তোমরা এই ধাপগুলো উল্টাপাল্টা করে লিখো। প্রথমেই আমাদের আসতে হবে পরিকল্পনা। যে কোনো কাজের শুরুতে আমরা কি করে থাকি, আগে পরিকল্পনা করে থাকি। মানে আমি কাজটা কিভাবে করব, কখন করব, কিভাবে করব, কতটুকু অর্থ দ্বারা করব, সেটাই হচ্ছে পরিকল্পনা করা। তারপরে আসো সংগঠন। সংগঠন বলতে আমরা কি বুঝি, কয়েকজন মানুষ একত্রে যে কাজ করে, বা আমি পরিকল্পনা করলাম আমি তোমাদের দ্বারা কোনো কাজ সম্পন্ন করব। তো প্রথমে আমি চিন্তা করলাম তোমাদেরকে দিয়ে আমি কাজটা করব, এটাই হচ্ছে পরিকল্পনা। সংগঠন হচ্ছে কয়েকজন মিলে তোমরা কাজটা সম্পন্ন করবা, এটাই হচ্ছে সংগঠন। তারপরে আসো নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণ বলতে কি বোঝে, সংগঠন তোমাদেরকে যে আমি সংগঠন কয়েকজন মিলে কাজটা সম্পন্ন করতে বললাম, তোমরা কাজটা কিভাবে সম্পন্ন করলে সেটার পরীক্ষা নিরীক্ষা করে আমি বিচার বিশ্লেষণ করে দেখলাম, সেটাই হচ্ছে নিয়ন্ত্রণ করা। মানে তোমরা কাজটি করছো, আমি সেটা পরিচালনা করছি। তারপরে আসো মূল্যায়ন। মূল্যায়ন হচ্ছে সর্বশেষ স্তর। কাজটিকে তোমরা সুসম্পন্নভাবে শেষ করলে কি না সেটা যাচাই বাছাই করাকেই বলা হচ্ছে মূল্যায়ন। মানে সব শেষে যে ফলাফলটা আমরা পাবো সেটা ঠিক আছে কি না, এটাকেই বলা হচ্ছে মূল্যায়ন। এখন এই চারটা ধাপ আমাদের আলোচনা, মানে এই চারটা ধাপ আমাদেরকে ঠিক রাখতে গেলে আমাদের কিসের প্রয়োজন হয়, সম্পদের ব্যবহার করতে হয় আমাদের। সম্পদ, এখন সম্পদ বলতে আমরা কি বুঝি, টাকা পয়সা সোনা দানা এই সবই আমাদের সম্পদ। আর এই সম্পদ দ্বারা আমরা কিভাবে গৃহের কাজগুলো সম্পন্ন করব সেটা পরিচালনা করে একজন গৃহ ব্যবস্থাপক। আর এটাকে সুসম্পন্নভাবে পরিচালনা করাই হচ্ছে গৃহ ব্যবস্থাপনা। তো সম্পদ হচ্ছে আবার দুই ধরনের, মানসিক, একটা হচ্ছে তোমার বস্তুবাচক সম্পদ আর একটা হচ্ছে মানবীয় সম্পদ। বস্তুবাচক সম্পদ কোনগুলো একটু আগেই আমি বলেছি, টাকা পয়সা সোনা দানা এ সকল হচ্ছে বস্তুবাচক সম্পদ। আর মানবীয় সম্পদ আমার যে জ্ঞান দক্ষতা চিন্তা চেতনা এগুলোই হচ্ছে মানবীয় সম্পদ। এই দুটাকে কাজে লাগিয়ে আমরা গৃহকে পরিচালনা করে থাকি। এবং সর্বশেষ স্তর আমাদের লক্ষ্য অর্জন। আমরা এত কিছু কেন করলাম, আমাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য। তো সব শেষে যখন আমরা আমাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো তখনই আমাদের মানে গৃহ ব্যবস্থাপনাটা আমরা সার্থক হলাম, আমরা আমাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে গেলাম। এভাবেই আমরা পর্যায়ক্রমে গৃহকে পরিচালনা করে থাকি। তোমাদেরকে আমি যেহেতু অনলাইনের মাধ্যমে তোমাদের সঙ্গে ডিসকাস করছি সেহেতু আমি সংক্ষেপে আলোচনা করব। তোমরা যেহেতু আমাদের এই অধ্যায়গুলো অনেক আগেই পড়ানো হয়ে গেছে, তোমরা বাসায় সুন্দর করে এগুলো রিভিশন করবে এবং বারবার করে বিজ্ঞানীদের সংজ্ঞাগুলো এগুলো তোমরা লিখবে। আমরা তাহলে নেক্সট ক্লাসে দেখো যেটা আলোচনা করব সেটা হচ্ছে গৃহ ব্যবস্থাপনার ধাপ। গৃহ ব্যবস্থাপনা এখনও আমাদের শেষ হয়নি, গৃহ ব্যবস্থাপনার ধাপ। কারণ আমি কেন আগেই বলছি দ্বিতীয় অধ্যায়ের কথা, দেখো এখানে আমরা চারটা ধাপ পেয়েছি, গৃহ ব্যবস্থাপনায় আমরা ধাপ পেয়েছি চারটা। আবার গৃহ ব্যবস্থাপনার যে ধাপ দ্বিতীয় অধ্যায়, এই অধ্যায়ে গিয়ে আমরা ধাপ পাবো 7টা। তখন আমরা গৃহ ব্যবস্থাপনার যে কর্মপদ্ধতির যে সমষ্টিগুলো এখানে যে 4টা আছে, এই 4টা দ্বিতীয় অধ্যায়ে গিয়ে হবে 7টা। তখন আমরা এই 7টা বিস্তারিতভাবে আলোচনা করব। কিন্তু স্টুডেন্টস, আমাদের প্রথম অধ্যায় এখনও শেষ হয়নি। তোমরা একটু বই লক্ষ্য করো, তোমাদের সামনে যদি বই না থাকে তোমরা একটু বইগুলো সামনে নিয়ে খেয়াল করো। আমাদের নেক্সট গৃহ ব্যবস্থাপনার দেখো নেক্সট টপিক, তোমরা চলে যাও পার্ট 2-এ। পার্ট 2-এ গিয়ে এখানে দেখো তোমরা অনেকগুলো গৃহ ব্যবস্থাপনার উদ্দেশ্য, অনেকগুলো পয়েন্ট আছে। এই পয়েন্টগুলো বিস্তারিত আমি তোমাদের ক্লাসে আলোচনা করিয়েছি, এখন আমি তোমাদেরকে এখানে সংক্ষেপে বলবো। গৃহ ব্যবস্থাপনার উদ্দেশ্য, গৃহ ব্যবস্থাপনার উদ্দেশ্যে প্রথম ধাপ হচ্ছে মূল্যায়ন। মূল্যায়ন বলতে তোমরা কি বুঝো? উদ্দেশ্য, গৃহ ব্যবস্থাপনার এগুলো কি উদ্দেশ্য? উদ্দেশ্যের মধ্যে প্রথম ধাপ হচ্ছে মূল্যায়ন ও লক্ষ্য নির্ধারণ। সর্বপ্রথম আমাদের উদ্দেশ্য হওয়া উচিত কি? লক্ষ্য। তোমরা যে কলেজে আসতেছো রেগুলার, আগে এখন যেহেতু আমাদের কোভিড-19-এর কারণে আমরা দীর্ঘদিন কলেজে আসতে পারছি না, ক্লাস করতে পারছি না, তোমাদের সঙ্গে আমাদের ফেস টু ফেস দেখা হচ্ছে না, যার কারণে তোমরা
মানে আসতে পারছো না, কিন্তু তোমাদের লক্ষ্য তো ঠিক আছে, তাই না? তোমরা ইন্টারমিডিয়েটে ভালো রেজাল্ট করে তোমরা ভার্সিটি লেভেলে যেতে চাও, ভালো কিছু করতে চাও। অনেকে, যেহেতু আমাদের সাবজেক্ট গার্হস্থ্য বিজ্ঞান, আমরা আর্টসে পড়ছি, সেহেতু ডাক্তার হওয়ার চিন্তা তোমরা কখনোই করতে পারো না। তোমরা অনেকেই কেউ ম্যাজিস্ট্রেট হতে চাও। আমি এর আগে ক্লাসে জিজ্ঞেস করেছিলাম দাঁড় করিয়ে তোমাদেরকে, তোমরা কে কী হতে চাও? কেউ বলেছিলে ম্যাজিস্ট্রেট, কেউ বলেছিলে প্রভাষক, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এটাই হচ্ছে তোমাদের লক্ষ্য, আর এই লক্ষ্যে পৌঁছানোর জন্যই কিন্তু তোমরা রেগুলার কলেজে আসো, পড়াশোনা করো। তো এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। প্রথমেই আমাদের গৃহ ব্যবস্থাপনায় যে উদ্দেশ্য আছে, সর্বপ্রথম আমাদের লক্ষ্য স্থির করতে হবে। সেকেন্ড পয়েন্টে চলে যাও, পরিবেশের ভারসাম্য রক্ষায় সচেতন হওয়া। গৃহের মধ্যে দেখো, আমাদের জীবনের দৈনন্দিন যত কাজ, বেশিরভাগ কাজেই আমরা গৃহে সম্পন্ন করে থাকি, তাই না? স্কুলে যাই, কলেজে যাই, বাহিরে যাই, যে যার কর্মস্থলে যাই, কিন্তু গৃহে থেকেই আমরা সব কিছু করে বাহিরে যাই, আবার গৃহে ফিরে আসি। তো ভারসাম্য, পরিবেশের যে ভারসাম্যর কথা বলা হয়েছে, আমরা কোথায় থাকছি, সেটা সামাজিক যোগাযোগ ব্যবস্থা ভালো আছে কি না, বা সব কিছু, মানে পরিবেশের যে ভারসাম্যটা, সেটা হচ্ছে, আমরা দেখো, আমরা সামাজিক জীব, আমাদেরকে দলবদ্ধভাবে বসবাস করতে হয়। তো আমরা একটা সুন্দর সমাজের মধ্যে বসবাস করছি কি না, আমাদের চারদিকের যে পরিবেশ সেটা ঠিক আছে কি না, আমাদের অনুকূলে আছে কি না, এটা একজন গৃহ ব্যবস্থাপক কিন্তু মানে সর্বদা একজন গৃহ ব্যবস্থাপকের উপর ডিপেন্ড করে। কারণ তোমার বাবা মা যদি চাকরি করে, সেক্ষেত্রে ওনারা যেখানে যাবে, যেখানে তাদের চাকরির ট্রান্সফার হবে, তোমরা সেখানে যেতে বাধ্য। তো এটা একজন গৃহ ব্যবস্থাপকের উপরে ডিপেন্ড করে। তোমরা 3 নাম্বার দেখো, সম্পদের সুষ্ঠু ব্যবহার। সম্পদের সুষ্ঠু ব্যবহার বলতে আমরা কি বুঝি? আমাদের যে সম্পদগুলো আছে, আমি চাকরি করছি, আমার মান্থলি একটা স্যালারি আসে, তাই না? এই স্যালারির উপরে আমার সন্তান, আমি এবং সব কিছু স্যালারির উপরেই ডিপেন্ড করছে। তো এটার যদি আমি সুষ্ঠু ব্যবহার না করি, তাহলে কি আমার 30 দিনে 1 মাস হয়। তো আমাকে এই সম্পদের সুষ্ঠু ব্যবহার করেই আমার 30 দিন কি করতে হবে? পরিচালনা করতে হবে। আর যদি আমি ঠিকমতো সম্পদের সুষ্ঠু ব্যবহার না করতে পারি, তাহলে আমি কি করব? হ্যাঁ, আমার কি হবে? গৃহ ব্যবস্থাপনায় ব্যাঘাত ঘটবে। গৃহ ব্যবস্থাপনার স্তর বা পদ্ধতির সমষ্টি, 4 নাম্বার পয়েন্ট। গৃহ ব্যবস্থাপনার স্তর বা পদ্ধতির সমষ্টি। স্তর হচ্ছে গৃহ ব্যবস্থাপনায় অনেকগুলো পদ্ধতির মাধ্যমেই কিন্তু একজন ব্যবস্থাপক গৃহটাকে পরিচালনা করে থাকেন। এখানে বিভিন্ন স্তর থাকে, প্রত্যেকটা স্তরে স্তরেই আমাদের কাজগুলোকে সুসম্পন্ন করতে হয়। কে কোন কাজ করবে, কিভাবে করবে, কিসের মাধ্যমে করবে, সব কিছু কিন্তু একজন ব্যবস্থাপকের উপরেই নির্ভর করে। তারপরে 5 নাম্বার পয়েন্টে তোমরা চলে যাও, সময় ও শক্তি সম্পর্কে ধারণা গঠন। সময় ও শক্তি সম্পর্কে অবশ্যই আমাদের সচেতন হতে হবে। আমরা প্রত্যেকটা কাজ নির্দিষ্ট সময় অনুযায়ী করে থাকি, এবং প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা করে সময় কি করা থাকে? বরাদ্দ করা থাকে। এবং শক্তি, আমি যতটুকু শক্তি ব্যয় করতে পারবো, ততটুকুই আমি কাজ সম্পন্ন করতে পারবো। একদিনেই যদি আমি সকল কাজ করতে চাই, তাহলে কিন্তু আমি করতে পারবো না। আজকে আমি কতটুকু করতে পারবো, সেটা নির্দিষ্ট একটা কি থাকতে হবে, নির্দিষ্ট মানে সময় অনুযায়ী কাজটাকে ভাগ করা থাকবে, তাহলে আমার সঠিকভাবে সময় এবং শক্তি ব্যয় হবে। 6 নাম্বার পয়েন্টে চলে যাও, ক্লান্তি হ্রাস। আমরা প্রত্যেকটা কাজের পরেই কিন্তু আমাদের ক্লান্তি চলে আসে। তো ক্লান্তিটাকে আমরা হ্রাস করব, মানে কিভাবে ক্লান্তিটাকে দূর করব, সেটা সম্পর্কে আমাদের সঠিক ধারণা থাকতে হবে। কি করলে আমার ক্লান্তি কমে যাবে, কিভাবে করলে, কতটুকু সময়ের মধ্যে করলে আমি কম সময়ে কাজটা সম্পূর্ণ করতে পারবো। এতক্ষণ আমরা 6 নাম্বার টপিকটা বললাম, তারপরে চলে আসো 8 নাম্বারে, সঞ্চয় সম্পর্কে সচেতনতা বৃদ্ধি। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। সঞ্চয় আমাদের প্রত্যেকেরই দৈনন্দিন জীবনে কিছু না কিছু সঞ্চয়ের প্রয়োজন আছে। আমরা যা করব, মানে আমাদের যে কি বলবো তোমাদের, আমাদের যে পরিমাণে আমরা আয় করি, তার থেকে কিন্তু আমরা ব্যয় করি। আয় ব্যয়ের মধ্যে নির্দিষ্ট একটা অর্থ তুলে রাখাকেই বলা হচ্ছে সঞ্চয়। সঞ্চয় ছোট বড় হতে পারে, তাই না?
কিন্তু সঞ্চয় করতে হবে। যেমন তোমরা কলেজে আসছো রেগুলার, বাবা মা তোমাদেরকে কি দিচ্ছে, রিক্সা ভাড়া দিচ্ছে, যাতায়াত খরচ দিচ্ছে, হাত খরচ দিচ্ছে, তার থেকে তোমরা কিছু তুলে রাখলে এটাও কিন্তু তোমাদের একটা সঞ্চয়। তারপরে তোমরা চলে যাও পার্ট 3-তে। পার্ট 3-তে কী আছে? গৃহ ব্যবস্থাপনার পেশনা সৃষ্টিকারী ধারণাসমূহ। গৃহ ব্যবস্থাপনায় পার্ট 3 পেশনা সৃষ্টিকারী ধারণাসমূহ। গৃহ ব্যবস্থাপনাটা একটা কিন্তু পেশনা। পেশনা কাকে বলে আগে আমরা জানবো। পেশনা কাকে বলে? কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা। আমি একটা জিনিস পেতে চাচ্ছি, আর এই পেতে চাওয়ার পিছনে যে আমাদেরকে পিছন থেকে যে ত্বরান্বিত করছে সেটাই হচ্ছে আমাদের পেশনা। মানে আমাকে এই জিনিসটা পেতেই হবে, এটা আমি পেতে চাই, মানে আমাকে পাইতেই হবে। যেমন ধরো অনেক সময় আমরা খেয়াল করি টিচার্স রুমে বসে দেখি যে গাছের নিচে তোমরা অনেকগুলো স্টুডেন্ট জড়ো হয়ে কী করছো? আমরা পারছো, আম পারছো। কেন? মানে তোমাদেরকে এটা পেতেই হবে, ওই আমরাটা আমি পারবোই। তোমরা ফ্রেন্ডরা বাজি ধরে সেটা পারছো, আমটা পারছো, এবং একটা গাছ থেকে পড়লো একসঙ্গে কয়েকজন দৌড় দিচ্ছ, দৌড় দিয়ে গিয়ে আমটাকে কুড়িয়ে নিচ্ছ। এই যে আমটাকে তুমি কুড়ালে, তুমি দৌড় দিয়ে গেলে, এটাই হচ্ছে তোমার পেশনা। তোমাকে আমটা পেতেই হবে। তাহলে আমরা গৃহ ব্যবস্থাপনার পেশনা সৃষ্টিকারী ধারণাসমূহ। গৃহ ব্যবস্থাপনায় পেশনা সৃষ্টিকারী 3টা ধারণা আছে। প্রথমে হচ্ছে কি? মূল্যবোধ, লক্ষ্য ও মান। মূল্যবোধ, লক্ষ্য, মান। প্রথমেই হচ্ছে আমাদের প্রত্যেকেরই কি করতে হবে? মূল্যবোধকে জাগ্রত করতে হবে। আমাদের মূল্যবোধ থাকবে, তাই না? পেশনার মধ্যে মেইন পয়েন্ট, 1 নাম্বার পয়েন্ট হচ্ছে মূল্যবোধ, 2 নাম্বার পয়েন্ট হচ্ছে লক্ষ্য। আমার শুধু মূল্যবোধ থাকলেই হবে না, আমার লক্ষ্য থাকতে হবে। আমার যদি লক্ষ্য না থাকে তাহলে আমি কিসের জন্য আমার মূল্যবোধকে কাজে লাগাবো? আমার মূল্যবোধ আছে যার কারণে, আমার লক্ষ্য আছে জন্যই আমার মূল্যবোধ আছে। তারপরে মান। মূল্যবোধকে কাজে লাগিয়ে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাবো এবং সেটার সঠিক আমরা যে ফলাফলটা পাবো সেটাই হচ্ছে মান। তো তিনটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মূল্যবোধ, লক্ষ্য ও মান। এখানে ডিটেলস আমরা যদি আলোচনা করতে যাই অনেক কথা বলতে হবে, তো আমি তোমাদের সংক্ষেপে শেষ করছি। তোমাদেরকে আমি আবার বলছি, আমাদের কিন্তু পুরা বই কমপ্লিট হয়েছে, তাই না? এখন দীর্ঘদিন তোমাদের সঙ্গে আমাদের ক্লাস না হওয়ার কারণে হয়তো বা তোমরা ভুলে গেছো। রেগুলার বাসায় এখন ক্লাসগুলো ফলো করবা এবং বাসায় রেগুলার এগুলো পড়াশোনা করবা। তারপরে তোমরা চলে যাও, দেখো এখানে আবার বলছে তোমরা এগুলো বাসায় পড়ে নিও পয়েন্টগুলো। সেটা হচ্ছে যেমন ধরো যে মূল্যবোধের আবার শ্রেণী বিভাগ করা আছে, লক্ষ্যের শ্রেণী বিভাগ করা আছে এবং মানেরও শ্রেণী বিভাগ করা আছে। এগুলো তোমরা জাস্ট বাসায় চোখ বুলিয়ে নিও, তাহলেই হবে। হ্যাঁ, তবে মানের শ্রেণী বিভাগ সম্পর্কে একটু আলোচনা করতে হবে। মানকে আবার আমরা কয় ভাগে ভাগ করতে পাই? 2 ভাগে। একটা হচ্ছে কি? প্রচলিত মান, আর একটা হচ্ছে নমনীয় মান। প্রচলিত মান কি? সমাজ থেকে যে মানটা সৃষ্টি করা হয়, মানুষের সৃষ্টি যে মানটা, যেটা মানে যুগ যুগ ধরে চলে আসছে, সেটাই হচ্ছে প্রচলিত মান। ঠিক আছে? প্রচলিত মান সম্পর্কে তোমাদের একটা আমি এক্সাম্পল দিচ্ছি, দেখো। যেমন ধরো যে আমাদের দেশের ছেলেরা কি করছে? ছোট শার্ট পরছে, প্যান্ট পরছে, এবং মেয়েরা শাড়ি পরছে। এটাই হচ্ছে কিন্তু একটা প্রচলিত মান। আর নমনীয় মান, নমনীয় মান বলতে আমরা কি বুঝি? দেখো, পরিস্থিতি ও অবস্থা অনুযায়ী যে মান নির্ধারিত হয় তাকেই বলা হয় নমনীয় মান। নমনীয় মান দেখো, যেমন মেয়েটি বিজ্ঞান বিভাগে পড়বে না ব্যবসা শিক্ষা বিভাগে পড়বে, এর স্বাধীনভাবে বাছাই করার সুযোগেই হচ্ছে নমনীয় মান। তো স্টুডেন্টস, তোমরা বাসায় গিয়ে, স্টুডেন্ট আমি ভুলে যাচ্ছি, বাসায় গিয়ে বলতেছি, আমি ভাবছি তোমরা আমার সামনেই বসে আছো। তো তোমরা বাসায় সুন্দর করে এই অধ্যায়গুলো পড়বে এবং নেক্সট ক্লাসে জন্য তোমরাও প্রিপারেড থেকো। আমি তোমাদেরকে নেক্সট ক্লাসে পড়াবো গৃহ ব্যবস্থাপনার ধাপ। তো তোমরা একটু বাসায় পড়ে রেখো, তারপরে আমি আলোচনা করলে তোমাদের জন্য সুবিধা হবে। তো আজকে এ পর্যন্ত, তোমরা ভালো থেকো। আল্লাহ হাফেজ।